নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে নিয়ে দুপক্ষের সংঘর্ষ, টেটা বিদ্ধ হয়ে নিহত 1, আহত 10 জন, হাসপাতালে ভর্তি। গাজীপুরে ডাকাত দলের হামলায় 1 জন নিহত, 2 জনকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা। নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে লুটপাট। ময়মনসিংহে সৌর বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনে কৃষি জমিকে অনাবাদি দেখিয়ে প্রত্যয়নপত্র, অনুসন্ধানে এসিল্যান্ড ও কৃষি অফিসের অনিয়ম প্রমাণ, তবুও বহাল তবিয়তে কর্মকর্তারা। মোটা অঙ্কের টাকা খাইছে, তাহলে না খাইলে তাহলে ওরা ওদের পক্ষে কথা বলে কেন? এই কেলেঙ্কারিতে যারা জড়িত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি একটা তদন্ত কমিটি গঠন করেছি, পুরো বিষয়টা যাচাই বাছাই করে আমাকে একটা রিপোর্ট দিলে সে অনুযায়ী আমরা ব্যবস্থা করব। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত খবর। নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের টেটা যুদ্ধে 1 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 10 জন। ভোরে রায়পুরার মোহিনীপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম আমিন মিয়া। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তারকে নিয়ে চাঁদপুর ইউনিয়ন পরিষদের সদস্য শামসু মিয়া ও তার অনুসারীদের সাথে বিরোধ চলছিল স্থানীয় প্রভাবশালী আব্দুস সালামের অনুসারীদের। এরই জেরে ভোরবেলায় শামসুর অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় সালাম ও তার অনুসারীদের ওপর। সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান 1 জন, আহত হয় 10 জন। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দর্শক, এই বিষয়ে আরো তথ্য জানবো। নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী আয়ুব খান সরকার। আয়ুব, সংঘর্ষের সবশেষ আপনি পরিস্থিতি কেমন দেখছেন এবং আহতদের কি অবস্থা জানা গেল? ইসরাত, আজকের সেই ভোরবেলা থেকে নরসিংদীর রায়পুরার চরাঞ্চলের চাঁদপুরে যে ভয়াবহ 2 গ্রুপের যে সংঘর্ষটি হয়েছে, সেটি কিন্তু আজকের একদিনের বিবাদমান আসলে সংঘর্ষ নয়। সেটি যুগ যুগ ধরে চলে আসা এই সংঘর্ষ, এবং এই সংঘর্ষেই আজকে এই পর্যন্ত আমরা 2 জন নিহত হওয়ার খবর শুনেছি, কিন্তু আসলে পুলিশ আমাদেরকে 1 জন নিহত হওয়ার খবর এখনো পর্যন্ত নিশ্চিত করেছে। কিন্তু আমরা এলাকায় যে চাঁদপুরের যে এলাকাটিতে আসলে এই ভয়াবহ সংঘর্ষ হয়েছে, সেই এলাকা থেকে আমাদেরকে জানিয়েছেন যে এখানে 2 জন নিহত হয়েছে। তো আমি বর্তমানে আছি হচ্ছে নরসিংদীর সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে রয়েছি, কিন্তু এখানে আসলে এখানে আহত অথবা নিহত এখানে এই হাসপাতালে আমরা কাউকে আমরা পাইনি। যেহেতু আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে দুর্গম চরাঞ্চল হয়, হয়তো এসেই সেখান থেকে আসলে এখানে নৌযান করে এখানে শহরে নিয়ে আসতে হয়। সেটি দীর্ঘ সময়ের একটি পথ, যার কারণে নিয়ে আসা হয়নি। আর এখানে আসলে এখনো প্রশাসন আসলে ঘটনাস্থলে এখনো পৌঁছাতে পারেনি, দুর্গম অঞ্চল। আর তারা আসলে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে ধরার বিষয়ে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইসরাত, ধন্যবাদ আপনাকে আয়ুব। দর্শক, গাজীপুরের কালিয়াকৈরে 1 ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে ডাকাত দল। গতরাতে উপজেলার হাটুরিয়া এলাকায় বড়ইবাড়ি জামালপুর সড়কে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গাবচালা এলাকার সজীব হোসেন ও রয়্যাল মিয়া মাটি সরবরাহের ব্যবসা করতেন। গতরাত 8টার দিকে ব্যবসায়িক কাজে মোটরসাইকেলে হাটুরিয়া চালা বাজারে যাচ্ছিলেন তারা। পথে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে একদল ডাকাত। মোটরসাইকেল ফেলে পালানোর সময় সজীবকে ধরে ফেলে তারা। এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তাকে। অপর ব্যবসায়ী রয়্যাল দৌড়ে গিয়ে এলাকাবাসীকে ডেকে আনে। পরে স্থানীয়রা 2 জনকে ধরে পিটুনি দিয়ে পুলিশে দেয়। বলা হচ্ছে তারা ডাকাত দলের সদস্য। গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছেলেটা মারা গেছে, ওর সাথে আরেকজন পার্টনার আছে, তার নাম হচ্ছে রয়েল। সে আমাকে চিনছে, চিনার পরে আমাকে বলছে যে ভাই, আমাদের যে সজীব ছিল, সজীবকে খুব মারছে ডাকাতে, চলেন ওরা উদ্ধার করতে হইব, ওখানে পড়ে রয়েছে, ওরা নিয়ে হসপিটালে যেতে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 1 ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। হামলায় আহত হয়েছেন পরিবারের 4 সদস্য। গতরাত 3:30টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা এলাকায় ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানায়, 15 থেকে 20 জনের একদল ডাকাত দরজা ভেঙে ঘরে প্রবেশ করে, পরে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে।
আলমারির চাবি না দেয়ায় ডাকাতরা পরিবারের 4 সদস্যকে কুপিয়ে আহত করে টাকা ও স্বর্ণালংকার সহ প্রায় 8 লাখ টাকার মালামাল লুট করে। পরে লোকজন টের পেয়ে মসজিদের মাইকে ঘোষণা দিলে ডাকাতরা পালিয়ে যায়। গ্রামবাসী আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করেন। পুলিশ জানায় 999-এ ডাকাতির খবর পেয়ে পুলিশ পাঠানো হয় ঘটনাস্থলে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পটুয়াখালীতে শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে 2 আসামিকেই গ্রেপ্তার করল পুলিশ। প্রধান অভিযুক্ত ওই কিশোরকে ভোরে পিরোজপুরের নাজিরপুর থেকে গ্রেপ্তার করা হয়। ধর্ষণ মামলায় বলা হয়, মঙ্গলবার রাতে নিজ বাড়ির পাশে বাবার কবর জিয়ারত করে নানা বাড়ি যাওয়ার পথে 2 কিশোর ও শিক্ষার্থীকে একটি বাগানে তুলে নিয়ে নির্যাতন চালায়। পরে থানায় মামলা হয়। মেডিকেল পরীক্ষার জন্য ভুক্তভোগীকে নেওয়া হয় হাসপাতালে। ভুক্তভোগীর বাবা 19 জুলাই আন্দোলনে রাজধানীতে পুলিশের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। লক্ষ্মীপুরে নারী ধর্ষণ চেষ্টা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে অভিযুক্ত নাহিদকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী জানায় তার স্বামী প্রবাসী। দেশে থাকা অবস্থায় নাহিদের কাছ থেকে 1000 টাকা ধার নিয়েছিলেন তিনি। সেই টাকা দিতে গেলে তাকে ফাঁকা বাড়ির মধ্যে নিয়ে হাত বেঁধে ধর্ষণের চেষ্টা চালায় নাহিদ। এ সময় ভুক্তভোগীর শিশুকন্যাকে আরেকটি কক্ষে আটকে রাখা হয়। পরে ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় নাহিদ। থানায় মামলার পর তাকে গ্রেপ্তার করে পুলিশ। হৃদয়ের বাড়িতে কেউ না থাকায় কৌশলে তাকে ঘরের মধ্যে নিয়ে দরজা দিয়ে তাকে ধর্ষণের উদ্দেশ্যে শ্লীলতাহানির চেষ্টা করে। এমত অবস্থায় যে চিৎকার দিলে আশেপাশের লোকজন আসে এবং তাৎক্ষণিক বিষয়টা প্রকাশ হয়, আমাদের নজরে আসে। আমরা অতিরিক্ত কিছু ফোর্স সেখানে আমরা বিভিন্নভাবে তাকে আটক করতে সক্ষম হয়েছি। অভিনব কায়দায় কৃষকদের উচ্ছেদ করে ময়মনসিংহের মুক্তাগাছায় সৌর বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের কাজ চলছে। যমুনা টিভির এমন সংবাদের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। গঠন করা হয়েছে তদন্ত কমিটিও। অনুসন্ধানে বেরিয়ে এসেছে তৎকালীন স্থানীয় ভূমি অফিসের এসি ল্যান্ডের প্রত্যয়নপত্র, যেখানে মাসুদ রানা নামে কর্মকর্তা 75.04 একর জমিকে দেখিয়েছেন অনাবাদি। এদিকে উপজেলা অফিসের সরকারি নথি থেকে গায়েব, কৃষি অফিস থেকে অনাবাদি জমি দেখিয়ে দেয়া প্রত্যয়নপত্র। অনিয়ম দুর্নীতির পরও বহাল তবিয়তে আছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী হোসাইন শাহিদ। অভিনব কায়দায় কৃষকদের উচ্ছেদ করে ময়মনসিংহের মুক্তাগাছায় 20 মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপন করেছে জুলস পাওয়ার লিমিটেড নামের প্রতিষ্ঠানটি। যমুনা টিভিতে এমন সংবাদ প্রচারের পর বের হয়ে এসেছে আরও ভয়াবহ অনিয়ম দুর্নীতির চিত্র। উপজেলা ভূমি অফিসের রেকর্ডে খোঁজ নিয়ে দেখা যায় সব জমি নামা শ্রেণীর কৃষি জমি হিসেবে অন্তর্ভুক্ত। সদ্য যোগদান করা এসিল্যান্ডও বলছেন এটি কৃষি জমি। অ্যাজ পার রেকর্ড আসলে এগুলো কৃষি জমি, কারণ পৌরসভার বাইরের আমাদের সকল জমি কৃষি জমি এবং এসিল্যান্ড অফিস থেকে তো তারা শ্রেণী পরিবর্তন করেনি। তবে অনুসন্ধানে জানা যায় 75.40 একর কৃষি জমিকে অনাবাদি দেখিয়ে প্রত্যয়নপত্র দিয়েছিলেন মুক্তাগাছার তৎকালীন এসিল্যান্ড মাসুদ রানা, যার ফলশ্রুতিতে এডিবি থেকে $24.3 মিলিয়ন ঋণ পায় জুলস পাওয়ার লিমিটেড। আর এখন অভিনব কায়দায় উচ্ছেদের চেষ্টা চলছে কৃষকদের। এসিলেন যে ফাটাইলো আঙ্গর গরিবের সুখ দুঃখ দেখবার লিগা, তা না কইরা কোম্পানির সুখ দুঃখ দেখে মোটা অঙ্কের টাকা খাইছে, তাহলে না খাইলে তাহলে ওরা ওদের পক্ষে কথা বলে কেন? জামালপুর বকশীগঞ্জ উপজেলার ইউনো হিসেবে দায়িত্বে আছেন মাসুদ রানা। জানতে চাই কোম্পানির পক্ষে কেন দেয়া হলো এমন প্রত্যয়ন, কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে নারাজ তিনি। এখন তো আর ওইটা নাই, মানে ওই যে বিগ ডিলের কথা বলতেছেন এখনো আছে বিগ ডিল। এখন ওই যে ওইটা যে নাই গেছে এটাও কিন্তু একটা বিগ ডিল, পলিটিক্যাল এনগেজমেন্ট ছিল এবং মন্ত্রী মহোদয় আমাকে বেশ কয়েকবার কথা হয়েছিল। কৃষি জমিকে অকৃষি দেখিয়ে যে ছাড়পত্র দিল, এই কেলেঙ্কারিতে যারা জড়িত আছে আমি মনে করছি যে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। একই রকম প্রত্যয়ন দেওয়ার অভিযোগ তৎকালীন কৃষি কর্মকর্তার বিরুদ্ধেও। সেই প্রত্যয়নের কপি চেয়ে তথ্য অধিকার আইনে আবেদন করেছিল যমুনা টিভি। আবেদনের জবাবে লিখিতভাবে জানানো হয় এই সংক্রান্ত কোনো প্রত্যয়ন সরকারি ফাইলে সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়নি। তবে অনুসন্ধান করতে গিয়ে প্রত্যয়নের কপি চলে আসে যমুনা টিভির হাতে। এই ব্যাপারে কৃষি কর্মকর্তার বক্তব্য, বিষয়টি ভুলে গেছেন তিনি। 4 বছর আগের বিষয়টা তো এখনো এইভাবে আসলে মনে নেই।
তবে আমার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং উপসহকারী কৃষি অফিসার যে প্রত্যয়ন দিয়েছিলেন তার প্রেক্ষিতে আমি একটা প্রত্যয়ন দিই। পরবর্তী ধাপে প্রকল্পের অবস্থানগত ছাড়পত্র নেওয়া হয় পরিবেশ অধিদপ্তর থেকে। সেখানেও জানতে চাই কিভাবে দেয়া হলো ছাড়পত্র। বিষয়টি এড়িয়ে জানানো হয় এরই মধ্যে কাজ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। প্রজেক্টের পেরিফেরি ধরে একটা রাস্তা তারা মাটি ফেলে ভরাট করে রাস্তা নির্মাণের কার্যক্রম পরিচালনা করছে। তো আমরা তাদেরকে এই ভরাট কার্যক্রম বন্ধ রাখার জন্য তাদেরকে নির্দেশনা দিয়েছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি একটা তদন্ত কমিটি গঠন করেছি। সেই কমিটিতে ইউনো আহ্বায়ক থাকবে। সার্বিক বিষয় আইনগত এবং আপনার বাস্তব অবস্থার প্রেক্ষিতে পুরো বিষয়টা যাচাই বাছাই করে আমাকে একটা রিপোর্ট দিলে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। বিশাল প্রকল্প এলাকায় ধনরাবিল নামে পরিচিত ৪৮ একর জায়গা জুড়ে রয়েছে হাজারো পাখির বসবাস। গজি হলে আছে, বালিয়াস আছে, বিভিন্ন জাতের পাখিগুলো আছে। যখন বেকোটা স্টার্ট দেয় এরকম চিল্লাফিল্লা করে জঙ্গলে ফলাইতেছে। ব্যবস্থা না নিলে আগামী বছরই হয়তো নীড় হারাবে পাখিগুলোও। আইন হচ্ছে রাষ্ট্রের কাঠামো যা দেশ ও নাগরিককে সুরক্ষা দেয়। সেখানে সরকারি প্রতিষ্ঠানগুলোই যদি আইন না মানতে থাকে তাহলে ধরে নিতে হবে দেশের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে। তাই সংশ্লিষ্টরা বলছেন এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে সময়ে সময়ে শুধু সরকারের চেহারাই বদলাবে, দেশ বদলাবে না। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। ঢাকার ধামরাইয়ে গাঙ্গুটিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবুল কাশেমকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজই তাদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। এর আগে গতকাল দুপুরে ধামরাইয়ের জলসা এলাকায় হত্যা করা হয় আবুল কাশেমকে। স্বজনরা জানায় সকালে আবুল কাশেম মানিকগঞ্জ যাবার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। এ সময় কয়েকজন এসে দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চাঁদপুরের ডাকাতিয়া নদীর ভাঙন আতঙ্কে কয়েক হাজার পরিবার। গেল ১০ বছর ধরে ভাঙছে বেশ কিছু এলাকা। কোথাও কোথাও জরুরি কাজ করা হলেও ভাঙন রোধে স্থায়ী সমাধান চায় স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড বলছে ১২৪ কোটি টাকার প্রকল্প প্রস্তাবনা দেওয়া হয়েছে। চাঁদপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের উত্তর গুণরাজদি এলাকা বছরের বিভিন্ন সময়ে ডাকাতিয়া নদীর ভাঙনে বিলীন হচ্ছে কৃষিজমি, বসত ভিটাসহ বিভিন্ন স্থাপনা। এতে আতঙ্ক বাড়ছে নদী তীরবর্তী বাসিন্দাদের মাঝে। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব গুণরাজদি, ইসলামপুর, রঘুনাথপুর সহ পৌরসভা ও সদরের ১৫টি এলাকার নদীপাড়ের মানুষ। ঝুঁকিতে রয়েছে তীরবর্তী এলাকার সরকারি বেসরকারি অসংখ্য স্থাপনাও। বাড়ি করছি, অনেক টাকা কিস্তি উড়িয়া দেনাফেনা কইরা এখন যেন হঠাৎ করে এইভাবে যে নদীর পার ভাঙতে আছে, আমাদের তো এখন থাকার কোনো উপায় নাই। থাকার মতন কোনো জায়গাও নাই, বাসাও নাই, কিছুই নাই। সরকারে আমাকে এটা দ্রুত ভাঙতে যাক বর্ষার আগে। এটা আমরা চাই যেন অতি তাড়াতাড়ি টেন্ডার হয়ে এই জায়গাটা একটু কিছু দিয়া বস্তা রাস্তা দিয়া আটকে দেয়, তাহলে আমরা বাঁচবো আর কি। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, স্থায়ীভাবে ভাঙন রোধে একটি ডিপিপি প্রস্তাবনা সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে। কাজ শুরু হলে ভাঙন প্রতিরোধের আশা তার। কুমিল্লা এবং চাঁদপুর জেলায় ডাকাতিয়া নদী পুনর্খনন শীর্ষক একটি প্রকল্প আমরা প্রণয়ন করে পানি সম্পদ মন্ত্রণালয়ে দাখিল করেছি। এই প্রকল্পের আওতায় আমাদের প্রায় ১৩টি স্পটে স্থায়ী প্রতিরক্ষা কাজের পরিকল্পনা রয়েছে। ভাঙন ঠেকাতে স্থায়ী প্রকল্পের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।